This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিমিত্রা পালের এই সন্দেহ যদি ঠিক হয় তাহলে তো তিলোত্তমার জায়গায় যে কোনো ছেলে থাকলেও হয়তো খুনি হতো। দেখুন, এই ধারণাটা কিন্তু আবার বলছি যত সময় যাচ্ছে তত দৃঢ় হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ যেভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে, যেভাবে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে গেছে, যারা নিজের মতো করে অন্য লোককে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিছুটা ইনফরমেশান কিছুটা মিস ইনফরমেশান সেগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সবাই কিছু না কিছু যেন দিচ্ছে, গোপন তথ্য শুধু আপনাকেই দিচ্ছে। এই রকম করে কেউ আপনাকে বা সবাইকেই মিসগাইড করার যে চেষ্টা করছে না, সেটাও তো গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। যেভাবে সব কিছু একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে বাজারে আসছে, প্রত্যেকটার পেছনে একটা উদ্দেশ্য আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং সেগুলো অনেকেই বিশ্বাস করছেন, অনেকে কেন প্রায় সবাই বিশ্বাস করছেন। আর একবার বিশ্বাস করছেন, পরক্ষণেই বাকিরা রে করে তেড়ে এসছেন যে এগুলো সব ভুয়ো, এগুলো প্রমাণ করে দিচ্ছে এগুলো ভুয়ো। যত সময় যাচ্ছে তত বিষয়গুলো যদি বাড়তে থাকে না, তাহলে যেটা বাড়বে সেটা হচ্ছে কনফিউশন। আসলের জায়গায় নকল জায়গায় নজর চলে যাবে, চাপটা ক্রমশ আলগা হতে থাকবে। এখন একটা হোয়াটসঅ্যাপে আসছে, আপনি একটা হোয়াটসঅ্যাপ পেলেন, আপনি একটা নতুন তথ্য পেয়ে গেলেন, ভাবলেন সেই মেসেজটা সবাইকে ফরওয়ার্ড করতে শুরু করলেন। তারপর দেখলেন একটা অডিও মেসেজ এসছে, ধরে নিচ্ছেন এটা নিশ্চয়ই কারোর একটা ফোনালাপ লিক হয়েছে, কথা বলছিল রেকর্ড করে ছেড়ে দিয়েছে, নিজ্ঞাত ওখানকারই কেউ হবে। সামনে এসে খোলাখুলি বলার সাহস নেই, তাই হয়তো বন্ধুর সাথে মন খুলে কথা বলছে। আর সেই রেকর্ডিং কোনোভাবে আপনাকেই সবচেয়ে শেয়ারযোগ্য মনে করে কেউ ফরওয়ার্ড করেছে। ব্যাস, আপনি তো একদম উত্তেজিত হয়ে উঠেছেন, একেবারে ঘোড়ার মুখের খবর পেয়ে গেছেন আপনি সেটা আপনার ঘনিষ্ঠজনদের, শেয়ারযোগ্য লোকেদের শেয়ার করতে শুরু করেছেন। এবার যখন দেখছেন যে একটা পাল্টা প্রচার শুরু হয়ে গেছে, ওগুলো সব বানানো, ওগুলো ভুল, ওগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ না কেউ প্রচার করছে, এবং সেটা কেন ভুল তার বিভিন্ন ব্যাখ্যা আসছে সামনে, তখনই তো আপনি ধাক্কা খাবেন, আপনার বিশ্বাসটা ধাক্কা খাবে। এরপর যা তথ্য পাবেন সবই তো আপনার ভুয়ো বলে মনে হতে শুরু করবে। এটাই কি কেউ চায় যে একটা সময় সব বিষয়টা সম্পর্কে লোকের মনে একটা অবিশ্বাস তৈরি হোক? এতদিন পর্যন্ত যা বিশ্বাস করে তারা পথে নেমেছেন, সেই সব কিছুকে ভুল মনে হোক, সবাই বলতে থাক সব ঝুট হ্যাঁ। এর ফলে কারা রয়েছে এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে, কেন ওই আরজি করের নাইট শিফটটা তিলোত্তমার জন্য অসহ্য হয়ে পড়েছিল, সেটা হয়তো গোপনেই থেকে যাবে। এটাই হচ্ছে আসল পয়েন্ট। এই পয়েন্টে যদি তদন্ত পৌঁছয় তাহলে হয়তো আগামী দিনে আরও অনেক তিলোত্তমা রেহাই পাবে। শুধু তিলোত্তমা না, অনেক ছাত্র রেহাই পাবে। ছাত্র ছাত্রী সবাই যে আসলে এই সিস্টেমের শিকার, নাহলে যে সিস্টেম, যে র্যাকেট রয়েছে তারা বহাল তবিয়তে থেকে যাবে। দেখুন, যে কোনো মৃত্যুই না খুব দুঃখের, কিন্তু কেউ যদি খুন হয় তাহলে সবার আগে সেই খুনের কারণটা জানা দরকার। এত লোক হাসপাতালে কাজ করেন, এত লোক বিভিন্ন অফিসে কাজ করেন, তাদের নাইট ডিউটিও করতে হয়, অনেকে করেন। রোজ কি কেউ খুন হচ্ছেন? অনেক মহিলাই তো নাইট ডিউটি করেন রোজ, ডাক্তাররা নাইট ডিউটি করছেন, সে তো সেই আদি অনন্তকাল ধরে। আমাদের হাসপাতালগুলো গিয়ে দেখুন, রাত্রিবেলা একটা ভুতুরে বাড়ি বলে মনে হবে, কিন্তু সেখানেও তারপরে ওই মহিলার চিকিৎসকরা তারা তো দীর্ঘদিন ধরে চাকরি করছেন, রোগী দেখছেন, নার্সরা তারা সেবা করে যাচ্ছেন। রোজ কি আমরা এই ধর্ষণের ঘটনা, হত্যার কথা শুনতে পাই? রোজ কি আমরা খুনের ঘটনা দেখতে পাই? আবার বলছি, কোথাও যদি কোনো নিরাপত্তাহীনতা থাকে তাহলে সেটা কোনো মতে সমর্থনযোগ্য না। কোথাও যদি নারী হওয়ার জন্য কাউকে নির্যাতিতা হতে হয় তাহলে সেটার অবসান হওয়াটা জরুরি, খুব জরুরি। আপনার, আমার, সবার পরিবারের জন্য জরুরি, সমাজের জন্য জরুরি। যেখানে হবে সেখানেই এটার অবসান হওয়া দরকার। মহিলাদের
সম্ভ্রমহানি বন্ধ হোক, মনে প্রাণে চাই। এই সমাজের একজন হিসেবে চাই, সন্তানের পিতা হিসেবে চাই, চেয়ে এসছি, ভবিষ্যতেও চাইব। এই জিনিসগুলো হয়েছে বলেই হয়তো আমরা ওই নির্যাতন, মানসিকতা এগুলো মেনে নেওয়ার, এগুলো আছে বলেই আমরা ওই চোপড়ার ঘটনাটা দেখতে পেয়েছি, আমরা মাথা ভাঙার ঘটনা দেখতে পেয়েছি। দেখুন, প্রতিবাদটা হওয়া দরকার, প্রতিবাদটা হোক, এই চাপটা থাকুক, কিন্তু এই ক্ষেত্রটায় শুধু নিরাপত্তাহীনতা নয়, তার পেছনের কারণটাও জানতে চাওয়া হোক। যদি তদন্ত শেষে জানা যায় যে কোনো চক্র নেই, কোনো ষড়যন্ত্র ছিল না, তাহলে এই তিলোত্তমার এই পরিণতি এক বা একাধিক বিকৃত মানসিকতার লোকের জন্য হয়েছে বলে ধরে নিয়ে চোখের জল ফেলবো, ভেতরে ভেতরে আগুনটা পুষবো। হয়তো ভবিষ্যতে এরকম কিছু দেখলে প্রতিবাদে মাতবো, উগড়ে দেবো আগুনটা। কিন্তু আপাতত আমাদের খুনের কারণটা নিয়ে ভাবা কিন্তু খুব জরুরি। নাহলে কিন্তু আবার বলছি, কালকে যদি একটা ছেলে খুন হয়, একজন পুরুষ ডাক্তার খুন হয় এরকম কোনো কারণে, কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে, তখন তো আমরা যৌন নির্যাতনের কথা বলতে পারবো না। এই যে একের পর এক ডাক্তারের কথা আপনাদের শোনালাম, একজন ডাক্তারের বাবার কথা শোনালাম, তাদের সন্তানরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হয় আত্মহত্যা করার কথা ভেবেছেন, নয় আত্মহত্যা করতে গেছেন। সেটা তো ধর্ষণ নয়, কিন্তু সেটাও কি মানসিক নির্যাতন নয়? তাহলে কি আমরা তার কোনো প্রতিবাদ করব না? তাহলে কি আমরা কোনো রকম নিরাপত্তাহীনতায় ভুগবো না? তাহলে কি আমরা রাস্তায় নামবো না? এটা কিন্তু ভাবার দরকার আছে, জানেন তো। এবং আমাদের প্রতিবাদটা তাই নির্দিষ্ট একটা লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে। তাহলে এই চাপটা থাকবে, এই সিস্টেমের ওপর চাপ থাকবে। এই কদিন আগেও যে সিস্টেমটার অংশ ছিলেন সন্দীপ ঘোষ, এখনও আছেন, তবে ছুটিতে। যে মানুষটা লোকজনের গঞ্জনা সহ্য করতে না পেরে এরকমই একটা মানসিক চাপে পড়েছিলেন, এমন চাপ যে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। অবশ্য তার তো মনে ছিল তার মেয়ে খুন হয়েছে, হ্যাঁ, গ্লানি, বিবেকের ডাক, চাকরি ছেড়ে দিলেন। এমন চাকরি ছাড়লেন, 2 ঘন্টার মধ্যে সেই বিবেক অন্যরকম কথা বলে ফেললো, আর তিনি অন্য জায়গায় দায়িত্ব নিতে রাজি হয়ে গেলেন। কারণ এই মানুষটাকে পুনর্বাসন দিয়ে অন্য হাসপাতালে অধ্যক্ষ করে পাঠিয়ে দিল রাজ্য। দেখুন, এতদিনে তো ন্যাশনাল মেডিকেলে ওই সন্দীপ ঘোষের কাজকর্ম শুরু হয়ে যাওয়ার কথা ছিল, হতো যদি না হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে ছুটিতে পাঠাতেন। আচ্ছা, কথা বলুন তো, সন্দীপ ঘোষ কি ভেবেছিলেন যে ছুটিতে আছেন মানে তো অখণ্ড অবসর, পায়ের ওপর পা তুলে বসে থাকবেন, সিবিআই ডাকলেও যাবেন না? আর আরজি কর, সেটা তার মতো করে থাকবে, তিনি আরজি করের কথা ভেবে মাঝে মাঝে একটু দীর্ঘশ্বাস ফেলবেন, এরকম কিছু ভেবেছিলেন কি? আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে কাল ডেকেছিল সিবিআই, তিনি যাননি, যথারীতি ওই বললাম ছুটিতে আছেন। আজ হাইকোর্টে সন্দীপের আইনজীবী দাবি করেছিলেন যে তার মক্কেল নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আচ্ছা বলুন তো, আরজি করে যে ব্যক্তিগত বলয় তৈরি করেছিলেন বলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, অন্তত বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলি, তিনি যে ওই হাঞ্চম্যানদের নিয়ে ঘোরার কথা বললেন, সত্যি মিথ্যে জানি না, শুধু ভাবছি সেই হ্যাঞ্চম্যানদের আশেপাশে পাচ্ছেন না বলেই কি একটু একা লাগছে, নিরাপত্তাহীন বোধ করছেন সন্দীপ। কারণ তার বাড়ির বাইরে তো পুলিশ ছিল। বুধবার রাতে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে কিছু লোক বিক্ষোভ দেখাতে গেছিল নাকি। এবার সেই সময় যে পুলিশ ছিল তারা ছবিটা ক্যামেরাবন্দি করেছে। আজ তাদের ছবিও যে ক্যামেরাবন্দি হয়েছে সেটা হাইকোর্টে পেশ হয়েছে, যেখানে কিন্তু পুলিশও ছিল। আর হাইকোর্ট কি বলেছে জানেন? সন্দীপ মনে করলে, যদি মনে করেন যে তার নিরাপত্তার কোনো অভাব ঘটছে, তাহলে রাজ্যের কাছে আবেদন জানাতে পারেন। আর রাজ্য যদি মনে করে তাহলে তাকে 500 পুলিশ দেবে, কিন্তু হাজিরা এড়াতে পারবেন না। আরও একটা কথা, হাইকোর্ট সন্দীপ ঘোষকে বলেছে প্রভাবশালী। এই রে, হাইকোর্টে এখন অবধি যারা যারা প্রভাবশালী তকমা পেয়েছেন তাদের কি অবস্থা সেটা অবশ্য আমরা দেখতে পাচ্ছি। মানে নামগুলো মনে করুন, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, যে তারা সব নমস্য। সন্দীপ ঘোষ ভেবে খুশি হতে পারেন যে
কাদের সাথে তার তুলনা হয়ে গেল। আমরা না, হাইকোর্ট করেছে। দেখুন, যে মানুষটা একবার বদলির 48 ঘন্টার মধ্যে আবার আর্জি করে ফিরে আসতে পারেন, বা যিনি চাকরি ছাড়ার পর মুহূর্তে মুখ্যমন্ত্রী বলেন সন্দীপকে বোঝানো হচ্ছে, এবং তারপরই স্বাস্থ্য দপ্তর জানিয়ে দেয় যে সন্দীপ ঘোষকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন কিন্তু বোঝা যায়, জানেন তো, দাপট না থাকলে আর প্রভাব না থাকলে এমন খাতির যত্ন পাওয়াটা জাস্ট অসম্ভব। এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, অর্থাৎ সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। অর্থাৎ সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ, তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম।